আপনারা কখনো এইভাবে চা ছাঁকনির মধ্যে সুচ ঢুকিয়ে দেখেছেন যে কি হয়? এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের প্রত্যেক দিনের কাজ সহজ হবে। চলুন আজকের টিপস দেখে নিই। আমরা যখন জামা কাপড় ভেজাই বা আমরা ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিই, এইভাবে আমরা শাড়ির ব্লাউজ, অন্যান্য জামা কাপড়, চাদর, ওড়না দিয়ে থাকি। সমস্যাটা কি হয় জানেন? আমরা যখন ওয়াশিং মেশিনে কাচি বা হাতে কাচি, যাই করি না কেন, একসঙ্গে ভেজাতে দিলেই এই যে ব্লাউজের হুকগুলো আছে, চাদর, অন্যান্য শাড়ির সঙ্গে দেখা যায় এইভাবে আটকে যায়। আর এইভাবে যদি আটকে যায়, দেখা যায় টান কোনো কারণে লাগে, তার ফলে কি হয়? সেই জায়গাটা আমাদের ছিঁড়ে যায়। তাই যখনই আপনারা হাতেই কাচবেন, জামা কাপড় ভেজাবেন বা ওয়াশিং মেশিনে দেবেন, ব্লাউজ যদি দিতে হয়, এইভাবে ব্লাউজের যে হুকের জায়গাটা আছে, একটি গার্ডার নিয়ে নিন। হুকের জায়গাটাকে এইভাবে মুড়িয়ে একটি গার্ডার এইভাবে যদি আপনারা আটকে রাখেন, তাহলে হুকটা অন্যান্য জামা কাপড়ের সঙ্গে কখনোই আটকে যাবে না। এমনকি খুব সুন্দরভাবে জামা কাপড়ও কাচা হবে, সেই সঙ্গে জামা কাপড়ও আপনাদের ছিঁড়বে না। পরবর্তী যে টিপসটি শেয়ার করছি, এই ধরনের যে ব্লাউজগুলো আমরা ব্যবহার করে থাকি শাড়ির সঙ্গে ম্যাচিং করা, অনেক সময় কি হয়, কোথাও হয়তো ঘুরতে যাব, তখন দেখা যাচ্ছে ব্লাউজটা আমাদের অনেকটাই ঢেলা রয়েছে। দেখুন, যদি আমাদের ব্লাউজটা আমরা মোটা হয়ে যায়, তখন তো ব্লাউজের সাইডে সেলাই থেকে খুলে নিতে পারি, কিন্তু ঢেলা হলে আবার আমাদের সুতো দিয়ে মারতে লাগে, না হয় টেলার্সে নিয়ে যেতে লাগে। কিন্তু সমস্যা কি হয়, হয়তো এমন সময় দেখা যাচ্ছে যে টেলার্সে যাওয়ারও সময় নেই, আর হাতে যদি সেলাই করা হয় অনেক সময় বোঝাও যায়, সময়ও থাকে না। তাই সেলাই করার কোনো প্রয়োজনই পড়বে না। একটি সেফটি পিন নিয়ে নিন। প্রথমেই আপনারা মাপ করে নিন যে কতটা আপনাদের বড় হচ্ছে। তারপর সেফটি পিনটাকে এইভাবে মাপ করে ভেতর দিক থেকে লাগিয়ে নিতে হবে। দেখুন, আমি এইভাবে ভেতর দিক থেকে একটি ঘর করে নিচ্ছি। সেফটি পিনটাকে আটকে নেব। তারপর যতটা বড় হচ্ছে সেই হিসাবে আমরা হুকটাকে সেফটি পিনের ঘরের মধ্যে ঢোকাবো। এতে আমাদের সেলাই করারও প্রয়োজন পড়বে না, এমনকি ব্লাউজটা খুব সুন্দর মতো ফিটিংসও হয়ে যাবে, আর বাইরে থেকে কিন্তু ব্লাউজটা বোঝাও যাবে না, আর খুব সহজেই আমরা যেখানে যাওয়ার সেই সময় পৌঁছাতে পারবো। অনেক সময় শীতকালে দেখা যায় অনেক সোয়েটার, চাদর আমরা বের করি, না হয়তো মানে রেগুলার ইউজ করা হয় না, মাঝে মাঝে ব্যবহার করি, আর এইভাবে রেখে দিই। এতেও কিন্তু সোয়েটার, চাদর দেখা যায় ধুলো ময়লা পড়ে যায়, এমনকি নোংরা হয়ে যায়। তাই এইভাবে আপনারা কখনোই না এগুলোকে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখবেন না, এতে আমাদের নিজেদেরই আবার খাটনি করে পরিষ্কার করতে লাগে। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো চাদর, মানে বালিশের কভার থাকে। দেখুন, এখানে আমি একটি বালিশের কভার নিয়ে নিয়েছি। আমরা যদি এই ধরনের সোয়েটার, চাদর, যেগুলো এক্সট্রা রেগুলার প্রত্যেক দিন ব্যবহার করি না, মাঝে মাঝে ব্যবহার করি, সেই চাদর, সোয়েটারগুলোকে বালিশের কভারের মধ্যে এইভাবে যদি ভরে রাখি, তাহলে কি হবে? জিনিসটা সুন্দরভাবে আমাদের গোছানোও থাকবে, আর ধুলো ময়লাও লাগবে না, ঘরবাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর যখন আমাদের প্রয়োজন, তখন আবার আমরা বালিশের কভার থেকে এটাকে এইভাবে বের করে নিয়ে ইউজ করতে পারবো। তাহলে আমাদের ধোয়ার যে খাটনিটা, সেটাও কিন্তু করতে হবে না, জিনিসটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। অনেক সময় আমরা এমনি ধনেপাতা ফ্রিজ ছাড়াও রেখে দিলে নষ্ট হয়ে যায়, তাই কীভাবে ফ্রিজ ছাড়া ধনেপাতাটাকে 10 দিন পর্যন্ত ফ্রেশ রাখতে পারবেন। এই ধরনের একটি গ্লাসের মধ্যে আমি নিয়ে নিচ্ছি জল। ধনেপাতার যে শেকড়ের অংশটা আমাদের জলে ভিজিয়ে এইভাবে রেখে দিতে হবে। অবশ্যই 2 দিন অন্তর অন্তর জলটা পাল্টাতে হবে, তাহলে দেখবেন ধনেপাতাটা টাটকা ফ্রেশ থাকবে, একটি ধনেপাতাও নষ্ট হবে না। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। বন্ধুরা, এই ধরনের আচারের বয়ামে অনেক সময় আচার রাখলে দেখা যায় ঢাকনাটা অনেক দিনের পুরনো হলে ঢেলা হয়ে যায়, ঢাকনাটা আটকাতে চায় না, আচার সহজেই নষ্ট হয়ে যায়। আর কাচের এই ধরনের বয়াম জারগুলো কিনতে অনেকটা টাকাও লাগে, তাই যাতে ঢাকনাটা ঠিকঠাক মতো আটকায়, প্যাচের জায়গায় এখানে আমি কিছুটা পরিমাণ সেলো টেপ এইভাবে আমি লাগিয়ে দিলাম। তারপর ঢাকনাটা আটকে নিচ্ছি। দেখুন কত সুন্দর ঢাকনাটা টাইট হয়ে গেছে। আমরা যখন এই ধরনের জিনিসগুলো কিনতে যাই, ওষুধ বলুন, যে কোনো জিনিস, আমরা অবশ্যই ডেট, এমআরপি এগুলো দেখে কিনি। যারা চশমা পরেন অনেক সময় চশমা নিয়ে যেতে ভুলে যান, তখন কিন্তু সমস্যায় পড়তে হয়। তাই আমাদের প্রত্যেকের কাছেই আজকাল কিন্তু স্মার্টফোন থাকে। একটি স্মার্টফোন দিয়ে আপনারা যেখানে ডেট, এমআরপি লেখা আছে সেই জায়গাটা একটি ছবি তুলে নিন। তাহলেই দেখবেন একটি ছবি তুলে নিলে খুব সহজেই জুম করে ছবিটা আপনারা ডেট, এমআরপিটা দেখে নিতে পারবেন। অনেক সময় এমার্জেন্সির সময় অসুবিধা হয়, এমার্জেন্সির সময় চশমা ছাড়াও আপনারা এইভাবে কিন্তু ডেট, এমআরপি দেখে আপনাদের কাজটা করে নিতে পারবেন।
পরের টিপসটি চলুন দেখে নিই। রান্নাবাড়ি করার পর অনেক সময় গ্যাসের বার্নার বা ঝিকটা এইভাবে পুড়ে যায়, অনেকটা সময় নিয়ে আমাদের মাজা ঘষা করতে লাগে। ছোট্ট এই কাজটি করবেন। এখানে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি উষ্ণ হালকা গরম জল, এর মধ্যে গ্যাসের বার্নারটা ভিজিয়ে রাখবো। সামান্য পরিমাণ সাদা কালারের আমি টুথপেস্ট এইভাবে নিয়ে খুব ভালো করে লাগিয়ে দেব। তারপর এটাকে আমি 10 মিনিটের জন্য এইভাবে ভিজিয়ে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এসে জলটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি নর্মাল একটি স্কচব্রাইট দিয়ে এইভাবে কয়েক সেকেন্ড একটু ডলে নেব। এইভাবে বন্ধুরা আমি কয়েক সেকেন্ড একটু ডলে নিয়েছি। তারপর আমি এবার আপনাদের নর্মাল জল দিয়েও ধুয়ে দেখাবো, যেটা একেবারে পুড়ে গেছিলো। মানে কত সহজেই আমরা পরিষ্কার করে নিতে পারলাম, অতটা খাটনিও করতে লাগলো না, আর সময়টাও আমাদের বেঁচে গেল। এই ধরনের নারকেলগুলো আমরা নানা রকম রেসিপিতে দিয়ে থাকি। অনেক সময় নারকেল আমাদের অল্প পরিমাণের জন্য কোরানি প্রয়োজন হয়, তাই কোনো রকম কোরানি ছাড়াও আপনারা একটি কাঁটা চামচ নিয়ে নেবেন। আর কাঁটা চামচের সাহায্যে এইভাবে নারকেলটাকে যদি একটু ঘষতে থাকেন, দেখবেন খুব সুন্দর নারকেল কোরানি দিয়ে যেরকম নারকেলটা কোরানো যায় সেইভাবেই আপনারা কুড়িয়ে নিতে পারবেন। দেখুন, আপনারা যতটা প্রয়োজন ততটা আপনারা সেই হিসাবে কুড়িয়ে নিতে পারবেন। অনেকের বাড়িতেই কিন্তু কোরানি থাকে না, তারা কিন্তু কাঁটা চামচের সাহায্যেই নারকেল এইভাবে কুড়িয়ে নিতে পারবেন। একেবারে পারফেক্ট কোরানির মতোই নারকেলটা আমাদের কোরানো হয়ে যায়। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লাগে, এর জন্য একটি কাজ করতে পারেন। খুব দ্রুতই আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। এখানে আমি ছুরি নিয়ে নিয়েছি। কি করব, ছুরির সাহায্যে রসুনেরটাকে এইভাবে লম্বালম্বিভাবে আমাদের অর্ধেক করে কেটে নিতে হবে। ব্যাস, অর্ধেক করে কেটে নিলেই দেখবেন আপনি রসুনের খোসা ছেড়ে যাচ্ছে। কোনো রকম নখ দিয়ে আপনাদের এখানে টানাটানি করার প্রয়োজন পড়বে না। অবশ্যই মাঝখান থেকে কাটবেন না কিন্তু, তাহলে ছাড়ানো যাবে না। লম্বালম্বিভাবে রসুনের খোসা এইভাবে কেটে নিতে হবে। একটুখানি অংশ দেখুন, একটুখানি অংশ কেটে নিচ্ছে, আর কত সহজেই রসুনের খোসাটা আমাদের ছাড়ানো হয়ে যাচ্ছে। চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপস বা পদ্ধতিটি আছে দেখে নিই। অল্প পরিমাণ রসুন পেস্ট করতে গেলে অনেকটা সময় লেগে যায় বা হয় না। মিক্সার মেশিনে আমাদের অল্প পরিমাণ রসুনের পেস্ট হয় না, গ্রেটার দিয়ে করলে দানা দানা থাকে। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের তেলের প্যাকেটগুলো থাকে, একটি তেলের প্যাকেট আপনারা নিয়ে নিন। তারপর গ্রেটারটাকে তেলের প্যাকেটের মধ্যে ভরে এইভাবে আপনারা রসুনটাকে একটু ঘষে নিন। দেখবেন রসুনটা নর্মাল গ্রেটারে ঘষলে দানা দানা থাকে, আর এইভাবে যদি আপনারা রসুনটাকে ঘষেন, দেখবেন রসুনটা একেবারে আপনাদের পেস্টের মতো তৈরি হয়ে যাবে। কোনো রকম দানা দানা ভাব থাকবে না। কত সহজেই আপনারা এই পদ্ধতিতেই রসুনটাকে কিন্তু পেস্ট করে নিতে পারবেন। ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি বন্ধুরা এই টিপসটি আপনাদেরও উপকারে আসবে। কত সহজেই দেখুন, বিনা শিলনোড়া ছাড়াই, মিক্সার মেশিন ছাড়াই রসুনটা আমরা পেস্ট করে নিতে পারলাম। চলুন পরের টিপসটি। আমাদের বাড়িতে যাদের কাঠের দরজা আছে, বিশেষ করে পুরনো হয়ে গেলে একটা সমস্যা দেখা যায়। এই যে দরজার যে কবজাটা থাকে না, এই কবজাটা লোহার হয়, আর দেখা যায় কবজাটা জং ধরে যায়। আর জং ধরে গেলে না, যখন দরজাটা আমরা খুলি বন্ধ করি, ভীষণ বাজে একটি আওয়াজ হতে থাকে। আর এই আওয়াজটা শুনতে কিন্তু ভীষণ বাজে লাগে। অনেক সময় ছোট বাচ্চারা দেখা যায় এই আওয়াজটা শুনলে ভয়ও পেয়ে যায়। আমাদের প্রত্যেকের বাড়িতেই সাবান থাকে। আপনারা কি করবেন, দরজার যে কবজাটা আছে, কবজায় এইভাবে একটু আপনারা সাবান নিয়ে ঘষে দিন। এইভাবে একটু সাবান নিয়ে ঘষে দিলে জংয়ের যে জায়গাটা, সেই জায়গাটা একেবারে স্মুথ হয়ে যায়। তারপর দরজাটা আপনারা খুলবেন, বন্ধ করবেন, আওয়াজ হবে না। 3টে কবজার মধ্যেই কিন্তু এইভাবে আমাদের সাবান ঘষে দিতে লাগবে। এই টিপসটি একবার অ্যাপ্লাই করে দেখুন, এতে দেখবেন দরজা জানলার কবজা জং ধরে গেলে আওয়াজ হয় না। এই ধরনের শাড়ি আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু পরে থাকি। কোথাও ঘুরতে যাই বা যেখানেই যাই না কেন, কিন্তু একটি সমস্যা কী হয় জানেন, এই ধরনের শাড়িগুলো পাড় এমনিতেই মোটা হয়। যখন আমরা এটাকে পিন আপ করি, তখন কিন্তু পাড়টা আরও বেশি মোটা হয়ে যায়। সমস্যাটা কী হয়, সেফটি পিন নিয়ে দেখা যায় বড় সেফটি পিন ব্যবহার করছি, মুখটা হয়তো ভোঁতা বা মুখটায় জং ধরে গেছে। সেই সেফটি পিন দিয়ে পিন আপ করতে গেলেই না সমস্যাটি দেখা যায় সেফটি পিনটা ঢুকতে চায় না, কাপড়টা বেঁধে বেঁধে ধরে বা জংয়ের দাগ হয়ে যায়। তখন আপনারা এই টিপসটি ফলো করবেন, জংয়ের দাগও কাপড়ে লাগবে না। সেফটি পিন খুব সহজেই আপনারা ব্যবহার করে শাড়িটা পিন আপ করতে পারবেন। এর জন্য আমাদের একটি কাজ করতে হবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই যে চা ছাঁকনি থাকে, প্লাস্টিকের চা ছাঁকনি নয়, এই ধরনের যে লোহার চা ছাঁকনি বা স্টিলের চা ছাঁকনি থাকে, তার মধ্যে আপনারা এইভাবে সেফটি পিনটা নিয়ে একটু ঘষে নিন। এইভাবে দেখবেন একটু ঘষে নিলেই খুব সহজেই আপনারা এই
সেফটি পিন দিয়ে পিন আপ করতে পারবেন আপনাদের শাড়িটা, আর জংয়েরও দাগ হবে না, সেই সঙ্গে শাড়িটা পিন করতে গেলেও বারবার আটকে ধরবে না, সুতোও ছিঁড়বে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে কেউ না কেউ অনেকেই আছেন যারা চশমা ব্যবহার করে থাকেন, কিন্তু সমস্যাটা কি হয় জানেন? এই যে চশমা পরে যখন আমরা রাস্তায় যাই, ধুলো ময়লার সামনে যাই, চশমার কাছে দেখা যায় ধুলো ময়লা লেগে যায়, আর ধুলো ময়লা লাগলে তখনই কিন্তু সমস্যাটা হয় যে চশমার কাঁচটা ধীরে ধীরে আবছা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তখন আমরা আবার চশমার কাঁচটাকে চেঞ্জ করি, নতুন চশমার কাঁচ লাগাতে লাগে। তাই আমরা যদি মাঝে মাঝে চশমাটাকে একটু যত্ন করি, তাহলে কিন্তু চশমার কাঁচ সহজে নষ্ট হবে না। ভ্যাসলিন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, সামান্য পরিমাণ একটু ভ্যাসলিন নিয়ে নিতে হবে। তারপর চশমার যে কাঁচটা আছে, চশমার কাঁচে আমরা এইভাবে হাতের সাহায্যে ভ্যাসলিনটাকে একটু ভালো করে একটু ডলে নিচ্ছি। আলতো করে কিন্তু জোরে ডলবেন না, আলতো করে ডলতে হবে, তাহলেই চশমার কাছে যে ধুলো ময়লা নোংরা আছে সেই নোংরাগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে। তারপর কোনো পরিষ্কার নরম কাপড় দেখে আমাদের এটাকে এইভাবে মুছে নিতে হবে। কোনো নরম সুতির কাপড় বা গেঞ্জির কাপড় নিয়ে এইভাবে চশমার কাঁচটাকে আপনারা মুছে পরিষ্কার করুন। দেখুন কত সুন্দর চশমার কাঁচ পরিষ্কার হয়েছে। এইভাবে ব্যবহার করলে অনেক বছর পর্যন্ত চশমার কাঁচ চেঞ্জ করার প্রয়োজন পড়ে না। আমরা দেখে নিই, অনেক সময় দেখা যায় আমরা হয়তো বাজার থেকে চাল নিয়ে আসি, মোটা চাল খেতে ভালো লাগে না, গন্ধ বের হয়, বা অনেক সময় দেখা যায় যে চাল নিয়ে আসি বস্তায়, সেই চালের ভাত রান্না করলে ভাতটা কীরকম গন্ধ হয়। ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করবেন। ভাত রান্না করার সময় দুটো তেজপাতা দিয়ে দেবেন, তেজপাতা দিয়ে খুব ভালো করে ভাতটাকে ফুটিয়ে নেবেন। দেখবেন ভাত থেকে কোনো রকম বাজে দুর্গন্ধ হবে না, ভাতটা সুন্দর সুগন্ধিত হবে, তেজপাতার কারণে খেতেও ভালো লাগবে। শুকনো লঙ্কার তরকারি কম বেশি প্রত্যেকেরই ভালো লাগে, কিন্তু অনেক সময় শুকনো লঙ্কার তরকারি খেলে কালারটা সুন্দর হয়, কিন্তু অনেকের গ্যাস অম্বল হয়ে যায়। ভাত রান্না করার পর একটি বাটিতে শুকনো লঙ্কা নিয়ে গরম ভাতের হাঁড়িতে আপনারা এইভাবে লঙ্কাটা দিয়ে ঢেকে রেখে দিন 1 থেকে 2 মিনিটের জন্য। ভাতের যে গরম বাষ্পটা সেটা লঙ্কার বাটিতে লাগবে, বাটিটা গরম হবে, এমনকি লঙ্কাগুলো নরম হয়ে যাবে। এর ফলে লঙ্কাটাকে আপনারা খুব দ্রুত পেস্ট করে নিতে পারবেন। এমনকি এই লঙ্কাটা দিয়ে পেস্ট করলে তরকারির কালারও সুন্দর হবে, গ্যাস অম্বল হবে না, এমনকি তরকারিটাও দেখতে ভালো লাগবে। চলুন পরের টিপসটি আমরা, এই ধরনের যে শাড়িগুলো আমরা ব্যবহার করি, আর এই ধরনের শাড়িগুলো বা যে শাড়িগুলো পাতলা হয়, দেখা যায় সেই শাড়ির যে সায়াটা থাকে, অনেক সময় কি হয় শাড়ির পাড় পেছন দিকটা ওপরে উঠে যায়, আর সায়াটা বের হয়ে যায়, নয় পা বের হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। আর দেখুন কতটা পাতলা শাড়ি, যদি এরকম সায়াটা বের হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগবে। তাই যখন আপনারা এই ধরনের পাতলা শাড়িগুলো ব্যবহার করবেন, ছোট্ট এই টিপসটি ফলো করতে পারেন। দেখুন এখানে আমি দেখাচ্ছি যে কি করলে শাড়ির পাড় কখনোই উঠবে না, সায়ার সঙ্গেই থাকবে, এমনকি সায়াও বের হবে না, পাও দেখা যাবে না। আমাদের প্রত্যেকের বাড়িতেই সেলোটেপ থাকে, আমি এইভাবে সেলোটেপটাকে ভাঁজ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু ডবল টেপের সেলোটেপ ব্যবহার করতে পারেন। এইভাবে সেলোটেপটা শাড়ির সঙ্গে আর আমাদের সায়ার সঙ্গে লাগিয়ে নিতে হবে। পেছন দিকটা 2 জায়গায় লাগালেই হবে, পুরো শাড়িতে লাগানোর প্রয়োজন নেই। এই দেখুন শাড়ি একসঙ্গে অ্যাটাচ রয়েছে, কোনোভাবেই খুলবে না, এর ফলে কিন্তু শাড়ির থেকে কখনোই সায়াটা আর বের হবে না। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। উচ্ছে আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, স্বাস্থ্যের জন্য খাওয়া খুব ভালো, কিন্তু দেখা যায় উচ্ছের বীজ অনেকের হজম হয় না। উচ্ছের বীজ খেলে পেট ব্যথা করে বা পাতলা পটিও হয়। অনেকের যাদের কিডনির সমস্যা, যে কোনো বীজই হজম করতে তাদের জন্য কষ্টকর হয়ে পড়ে। তাই আলাদা করে আর আপনাদের উচ্ছের বীজ বের করতে হবে না। উচ্ছে আপনারা কাটার সময় বীজটাকে এইভাবে বের করে দিলে আপনাদের সময় বেঁচে যাবে। আমি দেখুন উচ্ছেটাকে অর্ধেক করে কেটে নিয়েছি। তারপর ছুরির সাহায্যে বা আপনারা চামচ নিয়ে নিন, চামচের সাহায্যে এইভাবে বীজটাকে আগে বের করে দিন। দেখুন আমি এইভাবে বীজটাকে বের করে দিচ্ছি। তারপর আমরা যদি উচ্ছেটাকে একেবারে ঝিরিঝিরি করে কাটি, খুব সুন্দরভাবে কাটাও হবে, আমাদের আলাদা করে সময় বের করে উচ্ছের বীজ আলাদা করে ছাড়ানোর প্রয়োজন পড়বে না। আর এইভাবে আপনাদের কাটতেও সুবিধা হবে। যত ঝিরিঝিরি আপনারা চান তত ঝিরিঝিরিই কিন্তু উচ্ছেটাকে কেটে নিতে পারবেন। আমার এই টিপসগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাও জানাবেন, আর যদি ভালো না লাগে তাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর কোন টিপসটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো সেটাও জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা।
পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড়গুলো থাকে, অনেক সময় দেখা যায় যে এই ধরনের মোটা ধরনের জামা কাপড়গুলো হয়তো ছোট হয়ে গেছে বা বড় হয়ে গেছে, বা আমাদের দেখা যায় ছিঁড়ে গেছে, সেলাই খুলে গেছে, সেলাই করতে লাগে। আমাদের অনেকের বাড়িতেই সেলাই মেশিন থাকে না, তখন আমরা কি করি, এই হাত সুই দিয়েই কিন্তু সেলাই করে থাকি। সমস্যাটা কি হয় জানেন, মোটা জায়গায় অনেক সময় হাত সুই দিয়ে সেলাই করতে গেলে সূচটা ঢুকতে চায় না, বা সূচের মাথাটা ভোঁতা থাকে, বা দোকানে যাওয়া সম্ভব নয়। তাই কিভাবে সূচের মাথা ভোঁতা হলেও সেই সূচ দিয়ে মোটা জায়গায় যে কোনো উপায়ে আমরা সহজেই সেলাই করে নিতে পারবো। এখানে দেখুন আমি পুরনো একটি ছাঁকনি নিয়ে নিয়েছি, চা ছাঁকনি নষ্ট হয়ে গেছে সেই ধরনের। এখানে কিন্তু প্লাস্টিকের ছাঁকনি নিলে হবে না, প্লাস্টিকের ছাঁকনির নেটটা প্লাস্টিকের হয়, আর স্টিলের ছাঁকনির নেটটা দেখবেন লোহার হয়। তাই স্টিলের ছাঁকনির নেটের ওপরে এইভাবে আমাদের সূচটাকে ঘষতে হবে। এখানে আমি সূচটাকে এইভাবে ঘষে নিচ্ছি, এতে সূচের মাথাটা একেবারে ছুঁচলো হয়ে যাবে। দেখুন কিছু সময় ঘষবেন, তাহলেই একেবারে ছুঁচলো হয়ে যাবে। তারপর খুব সহজেই আপনারা মোটা জায়গায় যে কোনো জায়গায় সেলাই করে নিতে পারবেন, আর সেলাই করতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। ছোট ছোট টিপসগুলি যদি ভালো লাগে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। দেখে নিই। কলা খাওয়ার পর কলার খোসাটা আমরা কি করি, কম বেশি প্রত্যেকেই ফেলে দিই, ভুলেও ফেলবেন না। কলার খোসার মধ্যে বন্ধুরা আপনারা নিয়ে নিন সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট। অবশ্যই খুব ভালো করে এখানে আমি কোলগেটটা নিয়ে এইভাবে কলার খোসার মধ্যে লাগিয়ে নিলাম। কী কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে ফ্রিজের দরজায় অনেক সময় নোংরা রাবারের মধ্যে নোংরা জমে, যার কারণে দরজাটা ঠিকঠাক বন্ধ করা যায় না, এতে কিন্তু ঠান্ডা হাওয়া বেরিয়ে যায়, কারেন্টের বিলটা বেশি আসে। এইভাবে আপনারা যদি সপ্তাহে 1 দিন বা 15 দিনে 1 দিন ফ্রিজের দরজার রাবারটা পরিষ্কার করেন, খুব সুন্দর পরিষ্কার হবে, কারণ কলার খোসা পরিষ্কার করতে সাহায্য করে আমরা প্রত্যেকেই জানি, সেই সঙ্গে টুথপেস্ট রয়েছে। আর এইভাবে পরিষ্কার করলে ফ্রিজের মধ্যে অনেক সময় গন্ধ হয়ে যায়, সেই গন্ধটাও দূরে চলে যাবে। ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই ছোট্ট টিপসগুলি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন, উপকার পাবেন। একটি কাপড় দিয়ে এবার আমি আপনাদের মুছে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো, দেখতে পাচ্ছেন, আগে কীরকম কিন্তু নোংরা ছিল। ভালো লাগলে আমাকে সাপোর্ট করে বন্ধুরা আমার পাশে থাকবেন।